প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আপনাদের সাথে আছি ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন 2010। এই আইনটি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ এমদাদুল হাসান। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। স্যার, আজকে আমাদের আলোচনার বিষয় যেটি বলছিলাম যে 2010 সালের রিয়েল এস্টেট ব্যবস্থাপনা ও উন্নয়ন আইনটি, এই আইনে রিয়েল এস্টেট বলতে কি বোঝানো হয়েছে? দেখেন, রিয়েল এস্টেট বলতে যেটা বোঝায় সেটা হলো একটা স্টেট বা ভূখণ্ড বা স্থাবর সম্পত্তি, ভূ স্থাবর সম্পত্তি। আর এই আইনে বলতে আমাদের রিয়েল এস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন 2010, যেটার বিধিমালা হয়েছে 2011-তে। এই আইনের আমাদের 2-12-তে মানে সেকশন 2 সাবসেকশন 12 এইখানে বলা হচ্ছে যে একটা ভূখণ্ড যেটা কিনা ডেভেলপার ডেভেলপ করবে এবং এইটা ডেভেলপার যে হবে সে এই ধারার 5 ধারা অনুযায়ী রেজিস্টার্ড ডেভেলপার হতে হবে এবং এই ভূখণ্ড বা এই জমি বা এই ফ্ল্যাট অথবা এই অ্যাপার্টমেন্ট যেভাবেই বলি না কেন আমরা, যেটা ডেভেলপার ডেভেলপ করবে, এই যে ভূখণ্ড বা স্থাবর সম্পত্তি, এটা যে কোনো একটি স্থাবর সম্পত্তি, এই স্থাবর সম্পত্তিকেই আমরা বলতে পারি রিয়েল এস্টেট, আইনের ভাষা অনুযায়ী, আইনের সংজ্ঞা অনুযায়ী। যখন কোনো ভূমির মালিক তার যে জমিটি, মূল্যবান স্থাবর সম্পত্তিটি যখন কোনো রিয়েল এস্টেট ডেভেলপারের কাছে বাণিজ্যিক ভবন বা ফ্ল্যাট করার জন্য দিচ্ছেন, তখন ভূমির মালিককে কি কি বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত বলে আপনি মনে করেন? দেখুন, আমাদের দেশের প্রেক্ষাপটে একটা জমির মালিক যখন তার মানে এই জমিটা বা এই বাড়িটা, একটা বাড়ি পুরনো বাড়িও থাকতে পারে, প্রত্যেক ব্যক্তির কাছে তার জমিটি খুবই মূল্যবান। কাজেই যখন একটি ডেভেলপারের সাথে চুক্তি হচ্ছে তখন কি কি বিষয়ে লক্ষ্য রাখা উচিত? তখন কিছু বিষয়ের উপরে বাড়িওয়ালার ফোকাস করা উচিত বা জমির মালিকের ফোকাস করা উচিত। সেটা হলো যে বাড়ির মালিকের সাথে বা জমির মালিকের সাথে ডেভেলপারের যে চুক্তিটা হবে, এটা সেকশন 10 ভূমি উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইনের এই 10 ধারা অনুযায়ী যে চুক্তিটা হবে, সেই চুক্তিটায় যে শর্তগুলা আরোপ করা হবে, চুক্তি তো পরস্পরের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মতো, একটি জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট হয়ে থাকে। হ্যাঁ, জেভি হবে। তো এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংগুলা এমনভাবে হতে হবে যাতে করে বাড়ির মালিক বা জমির মালিকের কিছু বিষয় তো খুব বেশি ফোকাস করা উচিত। সেটা হলো যে কতদিনের মধ্যে এই জমিটাতে বা এই বাড়িটা ভেঙে নতুন বাড়ি তৈরি করে এটা উনি বুঝিয়ে দিবেন, এই বিষয়টা তাকে সুন্দরভাবে দেখে নেওয়া উচিত। এবং এইখানটায় আরও কিছু বিষয় থাকা উচিত যে আপনি আমোক্তারনামা যে তৈরি করে দিবে বাড়ির মালিক, এরপর থেকে সে মার্কেটিংয়ে যখন নামবে, ডেভেলপার তো এমনি এমনি তৈরি করতে পারে না, তাদেরকে এটা আবার বিপণন করতে হয়। এবং এখানে আরও কিছু বিষয় দেখা উচিত, যেটা হলো আপনার জমির মালিক এবং ডেভেলপারের মধ্যে একটা এই গোটা ভূমিটাকে 100 ধরে পার্সেন্টেজে ভাগ করা হয় যে আমি তোমার জমি ডেভেলপ করে দেব, এখানে আমি একটা 8তলা 10তলা বাড়ি বানিয়ে দেব, তুমি 40%, আমি 50%, বা তুমি 60%, আমি 40%। এই যে বিষয়টা, এই যে ব্যালেন্সটা, এটা নির্ভর করে ওই জমিটা কোন অঞ্চলে আছে, সেখানে কত তাড়াতাড়ি এবং কত পয়সা দিয়ে বিক্রি করা যাবে, দামের উপরে এবং দ্রুততার উপরেই ডেভেলপার এটা করে। যেমন খুব ভ্যালুয়েবল জায়গা যেগুলো, খুব হার্ট অফ দ্য সিটি যেগুলা, সেইগুলা কিন্তু ওনারাই কম পোর্শন নেন, বিল্ডার্সদেরকে, বাড়িওয়ালাদেরকে বা জমির মালিককে বেশি পোর্শন দেয়। এই যে তুলনামূলক একটা যে বিষয় আছে, এবং এইটা ডিউরেশন অফ দ্য টাইম, এইটা কত সময়ের মধ্যে দিবে, তার মানে আমি বললাম যে এইটা যে পার্সেন্টেজ, তুমি কত পাবা আমি কত পাবো,
ডিউরেশন অফ টাইম, এইটা একটা আরবিট্রেশন ক্লজটাও তাকে ইয়া করতে হবে, কারণ হ্যাঁ লক্ষ্য রাখতে হবে যদি ইয়া করে। এবং এই ব্যাপারগুলোতে রেজিস্টার্ড এইটা কিনা, রেজিস্টার্ড কিনা, যিনি রিয়েল এস্টেট ডেভেলপার তিনি নিবন্ধিত কিনা, এক্স্যাক্টলি। তার মানে হলো যে যে ডেভেলপ করছেন উনি এই ভূমি উন্নয়ন, এই যে উন্নয়ন এবং এই যে ব্যবস্থাপনা আইন রিয়েল এস্টেট, এইখানে সেকশন 5 দ্বারা রেজিস্টার্ড কিনা। এবং এখন আরেকটা বিষয় দেখা উচিত যে ওনাদের একটা সংগঠন আছে, রিহ্যাব, রিয়েল এস্টেট হাউসিং এন্ড বিল্ডার্স অ্যাসোসিয়েশন, এইটার উনি মেম্বার কিনা। তো যারা রেপুটেড তারা তো সব দিক দিয়ে তাদের কমপ্লায়েন্সগুলো পূর্ণ করে এবং এভাবেই ডেভেলপার তাদের সুনাম। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেটি হচ্ছে যে যার সাথে আমি চুক্তিটি করছি, যে ডেভেলপারের সাথে, তা তিনি পূর্বে কয়টি প্রজেক্ট শেষ করেছেন এবং যথাসময় শেষ করতে পেরেছেন কিনা। এটা তো রেপুটেশনটা বলা হয়। এখন এটা তো ফ্যাক্টের উপর নির্ভর করবে, আর এই ফ্যাক্টটা যে আপনার সাথে ঘটবে কিনা যে দিচ্ছে, এটা রেপুটেশন আর কি। এই যে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট হচ্ছে ভূমির মালিক এবং ডেভেলপারের সাথে, তার সাথে ভূমির মালিককে একটি আমোক্তারনামা দলিল, অপ্রত্যাহারযোগ্য আমোক্তারনামা দলিল দিতে হচ্ছে। এটির বিষয়ে জানতে চাচ্ছি। এইটা আছে আপনার এই যখন কিনা চুক্তিটা হয়ে যাবে, এখন এইটা এই জমিটা ডেভেলপ করার পরই অথবা ডেভেলপ করতে গিয়ে যে নকশা করা লাগে, যেমন ধরেন যদি রাজধানী উন্নয়ন হয়, রাজুক হয়, বা রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি বা খুলনা ডেভেলপমেন্ট অথরিটি, যেটাই হোক, এদের কাছ থেকে পারমিশন নিতে হয়। জলবায়ু বা এই যে আপনার পরিবেশের ছাড়পত্র লাগে, অগ্নি নির্বাপক আইন অনুযায়ী ছাড়পত্র লাগে, বিভিন্ন কাজ আছে। এই কাজগুলোর সাথে সাথে এই জমিটা ডেভেলপ করার পরে যাতে ইররিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি, যেটা আমরা বলি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি, এইটা আপনার ডেভেলপারকে দিতে হবে, নাহলে তো সে সেলও করতে পারবে না, সে এটা কিছুই করতে পারবে না। সো তাকে একটা ক্ষমতা দিয়ে দিতে হবে যাতে করে সে এই জমিটা রেজিস্ট্রি করতে হবে, ডেভেলপ করতে পারে। ও হ্যাঁ, সবসময় এটা পাওয়ার অফ অ্যাটর্নিটা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে ডেভেলপারের সাথে চুক্তি সম্পাদনের পরেও এবং পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদনের পরেও ভূমির মালিক ভূমির দখল ডেভেলপারকে বুঝিয়ে দিতে পারছে না বা বুঝিয়ে দিতে দেরি হচ্ছে। সেক্ষেত্রে ডেভেলপার যে কোম্পানি রয়েছে তার কি প্রতিকার রয়েছে? দেখুন, এইটা খুব অনেক সময় দেখা যায় যে বাড়ির মালিক ওনার কাছ থেকে সাইনিং মানি, যেটাকে বলা হয় যে জমিটা দেওয়ার সময় তার কাছ থেকে কিছু পয়সা নিয়ে নেয়। এবং আরেকটা জিনিস করে যে উনি যদি কোথাও ভাড়া থাকে, সেই টাকাটাও উনি মান্থলি, ইউজুয়ালি এটা ডিডের মধ্যে, এগ্রিমেন্টের মধ্যে থাকে যে যতদিন এই কাজটা হবে, 18 মাস, যেটা একটা স্টিপুলেটেড টাইম থাকে, বলা থাকে যে 18 মাস কি 2 বছর কি 3 বছর, এই সময়ের মধ্যে উনি যেখানে থাকবেন তার রেসিডেন্সের জন্য যে কস্টটা, ভাড়াটা, ওটা উনি ডেভেলপার সাধারণত দিয়ে দেন। এরপরও যদি দেখা যায় যে এই জমির মালিক উনি ডেভেলপারকে একটা রিজনেবল টাইমের মধ্যে ওই জমিটা হস্তান্তর করতে পারছে না ফর ডেভেলপিং, যা কিছু ক্ষমতা দিয়েছেন ওনাকে, তাহলে 29 ধারা মতো এই আইনের, দ্যাট মিনস এই আমাদের স্টেট রিয়েল এস্টেট উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন 2010-এর এই 29 ধারা অনুযায়ী উনি একটা মামলা করতে পারবেন। মামলা করে উনি এখানে আপনার ফাইন এবং ওনার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে, ওনার ফাইনও হবে এবং ওনার শাস্তির বিধানও আছে। সো এই ধারা অনুযায়ী উনি প্রতিকার পেতে পারেন ডেভেলপার মালিকের কাছ থেকে। অনেক ক্ষেত্রে ভূমির মালিকরা অভিযোগ করে যে ডেভেলপার কোম্পানি যথাসময়ে নির্মাণ কাজ শেষ করতে পারছে না, বা তারা জমির দখল নিয়ে তারা বছরের পর বছর ভূমির মালিককে ঘোরাচ্ছে, কিন্তু কোনো ধরনের নির্মাণ কাজই তারা শুরু করছে না, বা আংশিক নির্মাণ করে জমিটি এভাবে ফেলিয়ে রাখা হচ্ছে, বা তারা রাজুকের যে অনুমোদন নিয়েছিল সেই অনুমোদনের বাইরে গিয়ে তারা ভবন নির্মাণ করছে। এক্ষেত্রে যিনি ভূমির মালিক রয়েছেন তিনি এই আইনে কিভাবে প্রতিকার পেতে পারেন? দেখুন, এই আইনটা খুবই একটা ব্যালেন্স আইন। এই আইনে যেমন কিনা ডেভেলপারকে কিছু অধিকার দেওয়া হয়েছে এবং দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তো জানি দায়িত্ব এবং অধিকার পরস্পরের খুবই মানে একটা পারস্পরিক ব্যাপার, অধিকার এবং দায়িত্ব।
ঠিক সেরকমই বাড়ির জমির মালিককে একই রকম অধিকার এবং দায়িত্ব দিয়েছে। এইখানে ডেভেলপারের যে দায়িত্বগুলো আছে বা যে ডেভেলপার যে কি করলে তার যে পানিশমেন্টের বিধান আছে, এইটা আমরা দেখতে পাবো এইখানে। এই যে আমাদের এই স্টেট রিয়েল এস্টেট উন্নয়ন এবং এই যে আইনটা, নতুন আইনটা 2010 সালের, এই আইনে আমরা 19 সেকশন 19 থেকে এইটা আমরা যদি 27 পর্যন্ত যাই বা 26 পর্যন্ত যাই ক্যাটাগরিক্যালি, বিভিন্ন অপরাধের বিবরণ দেওয়া হয়েছে। বিবরণ দেওয়া হয়েছে। যেমন আমি একটু এক্সপ্লেইন করি, তাহলে সুবিধা হবে দর্শকদেরও। সেটা হলো 19 ধারায় বলা হচ্ছে যে যদি এরকমটা হয় যে ডেভেলপার এই সেকশন 5 মতে রেজিস্ট্রেশন পান নাই বা করেন নাই, কিন্তু উনি ডেভেলপ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এবং ডেভেলপ করতে চলে গেছেন, তাহলে তার শাস্তির বিধান আছে 2 বছর এবং 10 লক্ষ টাকা জরিমানা, এবং ওইখানে দুইটাই হতে পারে একসাথে, উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এরপরে যদি 20 ধারায় যদি দেখা যায়, বলছে 20 ধারা এই আইনের, এবং এই আইনে বলছে যে যদি দেখা যায় যে অনুমতি ছাড়াই একটা ল্যান্ডে উনি ডেভেলপ করা আরম্ভ করেছেন, তাহলেও কিন্তু ওনার শাস্তির বিধান আছে। আবার যদি দেখা যায় 21 ধারায় বলছে যে গোটা বিল্ডিংটাই করে ফেলছেন উনি, এই বিল্ডিংটা করার পরে উনি ফেলে রেখেছেন, উনি এখান থেকে যে ইউটিলিটির যে ব্যাপারগুলো আছে, গ্যাস আছে, পানি আছে, পানির বহির্গমনের ব্যবস্থা আছে, লিফট আছে, এই যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, সেইটা যদি উনি না করেন, তার মানে ডেভেলপার যদি না করেন, তাতেও শাস্তির বিধান আছে। 22 ধারায় বলা হচ্ছে যে যদি দেখা যায় এই রকমটা, একজন ভদ্রলোক উনি তো বাড়ি কিনবেন, ওনার তো যত পয়সা এক জায়গায় করে টাকা পয়সা উনি দিয়েছেন, টাকা পয়সা দেওয়ার পরে ওনাকে অ্যালটমেন্ট দিয়েছেন এই ডেভেলপার, যে তোমার হলো 5 তলা 5B সাপোজ। উনি ওনাকে এখন ওনার বললেন যে তোমাকে যে অ্যালটমেন্টটা দিয়েছিলাম এটা আমি বাতিল করে দিলাম, উইদাউট এনি রিজন। উনি ইনস্টলমেন্ট দিয়েছেন, সব দিয়েছেন, তাহলেও কিন্তু ওনার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা আছে, ওখানেও 2 বছর এরকম শাস্তির ব্যবস্থা আছে। এইরকম ধরেন যদি এরকমটা হয়, তাহলে আবার দেখা যাচ্ছে যে 25 ধারায় উনি বিল্ডার্স বা ডেভেলপার যেটাই বলি, উনি বললেন যে আমি তোমার এখানে পাথর দিয়ে বিম বানাবো, বা স্ট্রাকচার বানাবো, তোমার আমি জানলাগুলো সেগুন কাঠের দেব, তোমার রডের থিকনেস এইরকম দেব, তোমার ইয়াটা থাই করে দিব, থাই গ্লাস, তো উনি ব্যর্থ হলেন। যদি দেখা যায় যে উপাদানগুলো দিয়ে উনি করবেন বলে কমিটেড এবং উনি চুক্তিতে উল্লেখ করা আছে, এগুলার উনি কোনোটাই ব্যবহার করলেন না, বা যে ব্র্যান্ডের জিনিসপত্র দিবেন বলে ফিটিংস, বা টাইলস, বেলজিয়াম টাইলস দিব, তো এরকম যদি উনি কোনো কারণে কোনো উপাদানে যে কোনো রকম এটা ব্যর্থ যদি হন, তাহলে 25 ধারা অনুযায়ী ওনাকে 3 বছর কারাদণ্ড, 20 লক্ষ টাকা ওনাকে জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। এই আইনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জরিমানার টাকার একটি আংশিক কিন্তু যিনি ভুক্তভোগী ভূমির মালিক আছেন তাকে প্রদান করা হয়ে থাকে। খুবই সত্য এটা, এবং শুধু তাই না, এটা হলো 35 ধারা। এখানে স্যার একটি বিষয় চলে আসছে যে ডেভেলপারকে যে অপ্রত্যাহারযোগ্য আমোক্তারনামা দেওয়া হয়েছে ভূমির মালিকের কাছ থেকে, ভূমির মালিক কি চাইলে সেই আমোক্তারনামার দলিলটি বাতিল করে দিতে পারে যদি কোনো ডেভেলপার সম্পূর্ণ কাজ যথাসময়ে শেষ না করতে পারে। এখানে আবার একটা শর্ত আছে। আমি তো আমোক্তারনামা দিলাম, মানে আমি তাকে তো ক্ষমতা দিয়ে দিলাম, বা জমির মালিক তো তাকে ক্ষমতা দিয়েছি যে আপনি আমার ভূমিতে প্রবেশ করে এখানে একটি বিল্ডিং নির্মাণ করতে পারবেন, এবং বিল্ডিং এর আপনার যে অংশটা এটা আপনি বিক্রি করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন। এক্স্যাক্টলি, আপনি আপনার করতে পারবেন। এখন যে কোনো কারণে উনি যদি সময় মতো, আপনি যেটা বললেন
যে সময় মতো ওই 8তলা বা 10তলা বিল্ডিংটা উনি করতে পারলেন না, এবং উনি তখন এবং আরও কন্ডিশনগুলো উনি ঠিক রাখতে পারলেন না, তাহলে জমির মালিক যদি ইচ্ছা করেন তখন এই যে আমোক্তারনামাটা বাতিলের একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা হলো প্রায়র নোটিশ দিতে হবে আমাকে। এখানে আবার কিছু লিগ্যাল কমপ্লেক্সিটি আছে। খুব মজার ব্যাপার হলো যে আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি যে আইনটা আছে, আমোক্তারনামার যে আইনটা 2012 সালের, এবং এই যে আমাদের ভূমি উন্নয়ন, আমাদের যে রিয়েল এস্টেট উন্নয়ন এবং এই যে আইন 2010টা, এটার মধ্যে আবার একটা আইনগত জটিলতা আছে। সেটা হলো যে এইখানে বলা হচ্ছে যে তুমি নোটিশ দিয়ে এইটাকে তুমি 30 দিনের নোটিশ দিতে হবে এবং এই নোটিশের একটি কপি সাব রেজিস্ট্রার অফিসে প্রসিডিউর অনুযায়ী বাতিল করতে পারো। ওইখানে আবার ভিন্ন জিনিস আছে। ওইখানটায় 13 ধারায় বলছে, এই যে 2012 সালে পাওয়ার অফ অ্যাটর্নি, এই যে আইনগত কিছু ঝামেলা, এটা হলো ওখানে বলছে সমঝোতা। তো এটা একটা বিস্তর রেখে দেয়। এবং এই আমি যেটা বলতে চাই, ডেভেলপার, ভূমির মালিক, যে ক্রেতা, হ্যাঁ, পার্টি তো প্রত্যেকে এক একটা পার্টি, একই ব্যাপারে 3টা পার্টি, তাই না? এদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যে আইনগুলো দিয়ে আমরা প্রতিকার দিব, সেটা অনেকগুলা রাস্তা গিয়ে একটা প্রতিকারে মিশেছে। এটা একটা জটিলতার সৃষ্টি করে। এক একটা আইন ভিন্ন ভিন্ন রকমভাবে দিয়ে এটা একটা বিশাল জটিলতার সৃষ্টি করছে আর কি। জি, একজন ব্যক্তি তার সারা জীবনের সঞ্চয় দিয়ে যখন একটি ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন, তখন প্রায়শই দেখা যায় যিনি ক্রেতা তিনি প্রতারিত হচ্ছেন। হয়তোবা ডেভেলপার কোম্পানি ঠিক সময়ে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টটি বুঝিয়ে দিতে পারছেন না, বা অনেক ক্ষেত্রে এটাও হয়ে থাকে যে ডেভেলপার কোম্পানি সম্পূর্ণ কাজ বন্ধ করে তাদেরকে আর কখনো ট্রেস করা যাচ্ছে না। এক্ষেত্রে যিনি ফ্ল্যাটের ক্রেতা বা অ্যাপার্টমেন্ট ক্রেতা, তার কি করণীয় রয়েছে? দেখেন, অ্যাপার্টমেন্ট ক্রেতা তো আলাদা, মালিকটা আলাদা, আবার ডেভেলপারটা আলাদা মানুষ। এখানে একজন অ্যাপার্টমেন্ট ক্রেতার কথা যদি আপনি বলেন, যে একটা অ্যাপার্টমেন্ট ক্রেতা ডেভেলপারের যে অংশটা পায় তার কাছ থেকে ওই অংশটা কেনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে সরাসরি ডেভেলপারের সাথে। এখন এটা যদি হয় এবং উনি যদি তাকে হ্যান্ড ওভার করতে ব্যর্থ হন বা প্রতারিত করেন কোনোভাবে, বা প্রচারণাও করেন, দেখেন আমাদের সমস্যা হলো যে আমাদের এই যে নতুন আইনটা আমরা করেছি, এই আইনের 27 ধারায় বলা হচ্ছে যদি এরকম কোনো ঘটনা থাকে, তাহলে এই যে প্রতারিত ব্যক্তি, অ্যাগ্রিড পার্সন, ক্ষতিগ্রস্ত যে ভদ্রলোক, উনি মামলা করতে পারবেন এই আইন অনুযায়ী। এই আইনের অনুযায়ী এই 27 ধারায় উনি মামলা করবেন, এবং মামলা করলে ওনার যে শাস্তি সেটা 3 বছর জেল এবং 20 লক্ষ টাকা এটার জরিমানা, অথবা উভয় দণ্ডের ডেভেলপার দণ্ডিত হবেন। এখানে আবার আরেকটা আইনগত বিষয় আছে। এই আইনে ওই যে আমি বললাম 19 থেকে আরম্ভ করে 27, এবং ওই দিকে যেটা বললাম 29-30, ডেভেলপারের সমস্যার জন্য, মানে ডেভেলপার যদি ক্ষতিগ্রস্ত করে তাহলে ডেভেলপারের বিরুদ্ধে মামলা, বাড়ির মালিক বা জমির মালিক যদি ক্ষতিগ্রস্ত করে ডেভেলপারকে, তো ডেভেলপার মামলা করতে পারে। যা কিছুই ঘটুক না কেন, এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো আরবিট্রেশন অ্যাক্টে 2001-এর যে আমাদের আরবিট্রেশন অ্যাক্ট বা সালিসি আইন, যেটাকে আমরা বাংলায় বুঝি, এখানটায় কিন্তু এটার আবার যা কিছুই মামলা করেন না কেন, তার আগে কিন্তু একটা নোটিশ দিতে হবে সালিশ করার জন্য। এক্স্যাক্টলি, যে তোমরা আসো, কথা বলি। আচ্ছা, এক পক্ষ ধরেন যে ক্ষতিগ্রস্ত হচ্ছে উনি তো সাধারণত নোটিশটা দিবেন, ওনারা আসলেন না, এর ক্ষেত্রে সালিসি ট্রাইব্যুনাল গঠন করা যাচ্ছে না। হ্যাঁ, এক্ষেত্রেও কিন্তু উনি গিয়ে সরাসরি উনি ওইটা নোটিশটা দেখিয়ে এই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যে মামলা দায়ের করতে পারবেন। 33 ধারায় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া। জি, এই অপরাধগুলো তো অমূলযোগ্য,
কাজেই ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে ফার্স্ট হচ্ছে। ক্লাসে, এবং এইটা উনি ট্রায়াল কিন্তু ওখানেই হবে। খুব বড় কোর্ট, মানে এই ম্যাজিস্ট্রেট কোর্টগুলোর মধ্যে বড়। জি, তাহলে আমরা আপনার আলোচনা থেকে জানতে পারছি যে অবশ্যই রিয়েল স্টেট আইনে যে ফৌজদারি অপরাধগুলো রয়েছে এগুলোতে মামলা দায়ের করতে হলে পূর্ব শর্ত হচ্ছে যে অবশ্যই যিনি ভুক্তভোগী ভূমির মালিক বা ফ্ল্যাটের ক্রেতা তিনি একটি সালিশ করার জন্য রিয়েল স্টেট ডেভেলপারকে একটা নোটিশ দিবেন, এই যে আইনটা নোটিশ প্রদান করবেন। নোটিশ অনুযায়ী যদি ডেভেলপার সালিশ করতে না চান বা যে কোনো কারণে ফেইল করে, সালিশি ট্রাইব্যুনাল গঠন করা যাচ্ছে না, হয়তো ডেভেলপার আসবে না, তারপরে এই আইনে মামলা করা যাবে, তারপরে মামলা করা যাবে। তাছাড়া মামলা করার মানে কোনো সুযোগ নেই। প্রায়র নোটিশটা আপনাকে দিতে হবে, এছাড়া মামলা করার কোনো সুযোগ নেই। জি, অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে যিনি ফ্ল্যাটের ক্রেতা তিনি ফ্ল্যাটটি বুকিং দেওয়ার পরে বুকিংটি ক্যান্সেল করছেন, সেক্ষেত্রে যিনি ডেভেলপার তিনি যে অর্থটি নিয়েছেন ওই অর্থটি উনি কি সম্পূর্ণ ফেরত দিতে বাধ্য? উনি টাকা ফেরত দিবেন, এখানে কিছু কন্ডিশন আছে। আবার টাইমলি যদি না দিয়ে থাকে, ধরেন 3 মাস পর পর দেওয়ার যে ইনস্টলমেন্ট, হ্যাঁ সেটা যদি না থাকে তাহলে আবার একটা পার্সেন্টেজ উনি ইয়া করে রাখতে পারবেন, ডেভেলপার কেটে রাখতে পারবেন। ঠিক ওইরকমই আলাদাভাবে ওই দিকেও আছে, ওইটা 15 ধারায় আছে। যদি ডেভেলপার যদি এই চুক্তিটি কোনো কারণে বাতিল করে দেয় বা উনি যদি ফ্ল্যাটটি না বিক্রি করতে চান ক্রেতার কাছে, সেক্ষেত্রে ডেভেলপার বাট রিজন থাকতে হবে ওনার, না এটা এর রিজন থাকতে হবে। এমন না যে আপনার সাথে আমার কথা হয়েছে যে 2 কোটি টাকা দাম ফ্ল্যাটটার, আমি আরেক জায়গায় 3 কোটি টাকা ডেভেলপার পাচ্ছে, উনি বাতিল করে দিবেন, এটা হবে না। তখন ওনাকে রিজনেবল ইয়া দিতে হবে, তাছাড়া এটা করা যাবে না। বরং এটা করলে ক্ষতিপূরণ দিতে হবে। হ্যাঁ, এবং এটা করলে তাহলে ওনার বিরুদ্ধে মামলা করা যাবে যে এই কারণে সে আমাকে বা বাতিল করছে, হঠাৎ বাতিল করা যাবে না। হ্যাঁ, আমরা যদি এই যে ভদ্রলোক কিনছেন উনি একটা ডাউন পেমেন্ট দিয়েছেন, 3টা ইনস্টলমেন্ট দিয়েছেন, তারপরে দিতে পারেন নাই, তাহলে পারবে। এই যে রিয়েল স্টেট আইনে কিন্তু আমরা যেটা দেখে থাকি যে ল্যান্ড ডেভেলপমেন্ট যে প্রজেক্টগুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। অনেক ব্যক্তি বিভিন্ন যে ল্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে সেখানে প্লট বা ভূমি কেনার জন্য চুক্তিবদ্ধ হয়ে থাকেন। এক্ষেত্রে আমরা দেখে থাকি যে ল্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট আছে তারা হয়তো বা তাদের যে প্রতিশ্রুতি মতো যে প্লট দেওয়ার কথা সেই প্লটটি দিতে ব্যর্থ হচ্ছেন, সেক্ষেত্রে ভুক্তভোগীর কি করণীয় রয়েছে? আমাদের এই যে ভদ্রলোক কিনা এই প্লটটা কিনছে, সেই ভদ্রলোক ঠিক ওইভাবেই আমরা যেটা বললাম, আমরা এই যে নোটিশের কথা বললাম 36 ধারা এই রিয়েল এস্টেট উন্নয়ন এবং আইনটা সালিশের জন্য আগে চেষ্টা করতে হবে। ওনাকে নোটিশ দিবেন, উনি যদি ফেইল করেন যে এইটা উনি ল্যান্ডটাকে ট্রান্সফার করতে পারছেন না, তাহলে উনি মামলা করবেন আমাদের এই যে এই আইন অনুযায়ী, এবং মামলা করে উনি এটা রিমেডি ওখান থেকে পেতে পারবেন আর কি। সাম্প্রতিক সময় একটি বিষয় যেটি সামনে এসেছে যে বেশিরভাগ যে ল্যান্ড ডেভেলপমেন্ট যারা করছেন তাদের পরিবেশগত ছাড়পত্র নেই। বিশেষ করে আমরা যদি দেখি যে ঢাকার বাইরে কাছাকাছি যেমন নারায়ণগঞ্জের দিকে বা সাভার, ধামরাই এইসব দিকে তারা বিভিন্ন নদী দখল করে ল্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট নির্মাণ করছেন। এটি বন্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, এবং যারা ভুক্তভোগী এইসব জায়গায় প্লট বুকিং দিয়েছে তাদের কি করণীয়? দেখেন, কিছু কিছু জায়গায় সরকার অলরেডি জমির নদী এবং জলাশয় ভরাট করে যারা এগুলোকে চিহ্নিত করেছেন। যেমন আমাদের এইখানে মানে আপনার এই বুড়িগঙ্গা চিহ্নিত করা হয়েছে, তুরাগ চিহ্নিত করা হয়েছে। তো এই নদীগুলো চিহ্নিত করার মধ্যে যে ডেভেলপার কোম্পানিগুলো তার ভিতরে জমিগুলোকে সেল করেছেন, এগুলো অটোমেটিক বাতিল হয়ে যাবে। এখানে কিছু এমনকি অনেক ডেভেলপার কোম্পানি কৃষি জমি ভরাট করে তারা বিল্ডিং নির্মাণ করছে, এটাও করা যাবে না। এটা 2001 সালে একটা আইন আছে, সেটা হলো আপনার জলাশয় রাখতে হবে, উদ্যান রাখতে হবে, এবং এইখানে খেলার জায়গাও রাখতে হবে, এরকম আইন আছে। এবং আপনি যেটা বললেন যে ওই যে কৃষি জমি ভরাট করে, এটা করা যাবে না। 2010 সালের রিয়েল স্টেট আইনের কোনো সংশোধন প্রয়োজন রয়েছে কিনা, এবং সামগ্রিকভাবে এই আইনে ডেভেলপার, ভূমির মালিক বা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ক্রেতাদেরকে যে অধিকারগুলো দেওয়া হয়েছে এই অধিকারগুলো কি তারা ঠিকভাবে প্রয়োগ করতে পারছে? দেখেন, এই আইনটা সাথে সাথে
আমাদেরকে মনে রাখতে হবে যে এই বিষয়ের কাছাকাছি জি অনেক আইন আছে। যেমন আপনার বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, এটা হলো 1991 সালের আইন। টাউন ডেভেলপমেন্ট অ্যাক্ট 1953 সালের আইন। এবার আমরা আসি জলবায়ুর যে আইনটা আছে বা আমাদের যে এনভায়রনমেন্টের উপরে যে আইনটা আছে, এটা 1995 সালের আইন। আমাদের অগ্নি নির্বাপক, এই যে বেইলি রোডে আগুন লাগলো কয়েকদিন আগে, যে বিল্ডিং করার যে বিষয়াশয়, সেটা 2003 সালের আইন। আমাদের নিজস্ব ন্যাশনাল বিল্ডিং কোড আছে, যেটা 2006 সাল 2015-17-তে অ্যামেন্ডমেন্ট হয়েছে। এখন একটা ডেভেলপার যখন বাড়ি করবে শহরে বিশেষ করে, তাকে বেশ কিছু অথরিটির কাছ থেকে ছাড়পত্র নিতে হবে। এই ছাড়পত্র নেওয়ার পরে, এবং ওই যে আমি বললাম রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক, আমাদের এইখানকার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা যে কোনো উন্নয়ন কর্তৃপক্ষ, সেই এলাকা বা সেই ডিভিশন, সেই বিভাগের, এদেরও নকশা অনুমোদনের ব্যাপার আছে। এই সব কিছু মিলায়ে যখন একটা বিল্ডিং তাকে তৈরি করতে হবে ডেভেলপারকে। এছাড়া এখানে আবার আরও কিছু বিষয় আছে। বাজার মূল্যের উপরেও একটা আইন আছে আমাদের 2010 সালের, যে ট্যাক্সেশন কত দিতে হবে এই বিল্ডিংগুলোর রেজিস্ট্রেশনের জন্য। এই সব আইন মিলিয়ে কিন্তু ডেভেলপারের দায়িত্বটা এবং জমির মালিকের দায়িত্ব কিন্তু এই আইনগুলোর মধ্যেই বলা আছে। তো এটা শুধু আমি বলতে চাচ্ছি যে এই আমাদের স্টেট আমাদের যে এই যে আইনটা, নতুন আইনটা 2010 সালের আমাদের উন্নয়ন এবং এই যে আইনটা, এইটাতে কিন্তু অন্য জিনিসগুলো বলা আছে। তো আমি বলতে চাচ্ছি অনেকগুলো আইন থেকে ছোট ছোট জায়গাগুলোকে নিয়ে এসে একটা স্পেশাল কিছু করা উচিত, স্পেশাল ল কিছু করা উচিত। তাছাড়া কিন্তু এখানে ভূমির মালিক, ফ্ল্যাট বা প্লট ক্রেতাকে আরো বেশি সতর্ক হতে হবে এই আইনগুলোর বিষয়ে, তাদের আরো অবগত হতে হবে, হলেই আমার মনে হয় যে এই আইনটির যে কার্যকারিতা সেটি পরিপূর্ণ, এই আইনটার কার্যকারী। আর আমার মতে আরবিট্রেশনটাকে গুরুত্ব দেওয়া উচিত, এই বিষয়ে সচেতনতা, আরবিট্রেশন বিষয়টাকে গুরুত্ব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, ATN বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।